ওয়েলকাম স্টুডেন্টস, ই ক্লাসে সবাইকে স্বাগতম। দশম শ্রেণীর রসায়ন বিভাগে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় নিয়ে শুরু করেছি আলোচনা। গত দুটো ক্লাসে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, আয়নীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষণের উদাহরণ সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে কি আছে না, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দ্বারা আমরা শিল্পক্ষেত্রে ও ব্যবহারিক ক্ষেত্রে কোথায় কোথায় প্রয়োগ করে থাকি সেটা নিয়ে আজকে আলোচনা করব। মুখ্যত তিনটে ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ করে থাকি। এক হচ্ছে ধাতু নিষ্কাশন, দুই হচ্ছে ধাতুর পরিশোধন, আর তিন হচ্ছে তড়িৎ লেপন। এই তিনটে ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণে তোমাদের এই লেভেলে আলোচনা করার ক্ষেত্র আছে। তাই প্রথমেই আমি ধাতু নিষ্কাশন ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের কিভাবে প্রয়োগ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। ধাতু নিষ্কাশন একটু বলে রাখি, ধাতু নিষ্কাশন বিষয়টা কি। আমরা যে পৃথিবীতে এত রকমের ধাতু দেখতে পাচ্ছি, একসময় কিন্তু বিশুদ্ধ এই ধাতুগুলো ছিল না। ধাতুগুলো কিন্তু নিষ্কাশিত করতে হয়েছে। কোথা থেকে না, তাদের আকরিক থেকে। আকরিক কারা না, ধাতুগুলো পৃথিবীর সৃষ্টির জন্মলগ্নে ধাতুগুলো কোনো না কোনো যৌগ রূপে পৃথিবীতে অবস্থান করছে, ভূগর্ভের ভিতরে খনিজ রূপে। তাদেরকে উত্তোলন করে যে সমস্ত খনিজ থেকে খুব সহজে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি কম খরচে স্বল্প সময়ে, তাদেরকে আকরিক বলে। তো সেই আকরিকগুলো থেকে ধাতু নিষ্কাশন করা হয় বিশেষ রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে, যা আলোচনা করা হয় ধাতু বিদ্যাতে। তো এই ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগে বলা হয়েছে যে সকল সক্রিয় ধাতু, সাধারণত সক্রিয় ধাতু কারা না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এরূপ বেশ কিছু সক্রিয় ধাতু আছে যাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা ধাতু নিষ্কাশন করে থাকি বিশেষ যান্ত্রিক অ্যারেঞ্জমেন্টে। সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির গলিত দ্রবণ নিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। ক্যাথোডে এই ধাতুগুলোকে অধক্ষিপ্ত হয়, ধাতুগুলো সংগ্রহ করা হয়, অন্যান্য অশুদ্ধিগুলি ধাতু থেকে অপসারিত হয়। এটাই হচ্ছে ধাতু নিষ্কাশন। আর এই যে পদ্ধতি, একে বলা হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। আমাদের ধাতু নিষ্কাশনের একটা উদাহরণ তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন কোথা থেকে না, অ্যালুমিনা থেকে। Al2O3, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু। এই অ্যালুমিনা নামক এই যৌগ যা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিক নাম হচ্ছে বক্সাইট। তার সংকেত Al2O3, আর তাতে থাকে কি 2 অণু জল থাকে। এটা কিন্তু আকরিক। এই আকরিক থেকে লেচিং নামে একটা পদ্ধতি আছে। সেই লেচিং পদ্ধতিতে এর মধ্যে উপস্থিত অশুদ্ধিগুলো অপসারিত করার পরে বিশুদ্ধ অ্যালুমিনা পাওয়া যায়। শুধু থাকে তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড আর সামান্য কিছু অশুদ্ধি থাকে। সেই অশুদ্ধিগুলো দূর করে আমরা ধাতু নিষ্কাশন করি
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে। তাহলে তড়িৎ বিশ্লেষণ করা হবে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে নেওয়া হবে না, নেওয়া হয় এই অ্যালুমিনার 20% অ্যালুমিনা Al2O3, অর্থাৎ যেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব এর সঙ্গে নেওয়া হয় 60% ক্রায়োলাইট। ক্রায়োলাইটের সংকেত কি না Na3Alf6, এটা হচ্ছে ক্রায়োলাইট। অবশ্যই মনে রাখবে ক্রায়োলাইট সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। আর নেওয়া হয় 20% ফ্লুসপার ক্যালসিয়াম ফ্লুরাইডের মিশ্রণ। 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট আর 20% ক্যালসিয়াম ফ্লুরাইড। এখন প্রশ্ন হলো যে তড়িৎ বিশ্লেষণ ঘটাবো আমরা অ্যালুমিনার, তাদের সঙ্গে এই ক্রায়োলাইট বা ফ্লুসপার ক্যালসিয়াম ফ্লুরাইড এদেরকে মেশানো হলো কেন একটা নির্দিষ্ট অনুপাত? সেই প্রশ্নের উত্তরটা তোমাদের বলি না। কি করে করা হয় তড়িৎ বিশ্লেষণ? গলিত অবস্থায়, জলীয় দ্রবণ নয়। তাহলে অ্যালুমিনাকে আমরা গলাতে হবে। কারণ অ্যালুমিনাকে গলাতে গিয়ে দেখা গেছে এর অ্যালুমিনার গলনাঙ্ক হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনা গলাতে গিয়ে যে পরিমাণ তাপ শক্তি খরচ হয় তাতে খরচ অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি তার খরচটা বেড়ে যায়। এখন সেখানে বিজ্ঞানের কাজে লাগানো হয়েছে, অন্যান্য অশুদ্ধির উপস্থিতিতে গলনাঙ্কের হ্রাস ঘটে। এখন এই ক্রায়োলাইট এবং ফ্লুসপার যোগ করার ফলে দেখা যাচ্ছে এই বিশুদ্ধ অ্যালুমিনাকে গলাতে যেখানে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখানে উষ্ণতা কত না 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই মিশ্রণটা কিন্তু তরলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। 2000 ডিগ্রি লাগছে না, 900 ডিগ্রি উষ্ণতায় এই তিনটের মিশ্রণ তৈরি হয়ে গেল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে যারা আচরণ করবে। এখন ক্রায়োলাইট ফ্লুসপারের আর কি বিশেষ ভূমিকা আছে না, এই ক্রায়োলাইট ও ফ্লুসপারের মিশ্রণ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়িয়ে দেয়। ক্রায়োলাইট ফ্লুসপার অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা বা ওর ভেতর দিয়ে তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়িয়ে দেয়। গলনাঙ্ক কমাচ্ছে, তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। ফ্লুসপারের আরেকটা বিশেষ ভূমিকা আছে, এই তড়িৎ বিশ্লেষ্য যে তরলটা তৈরি হলো তাপে, তার তারল্যতা অর্থাৎ তার ভিতর দিয়ে আয়ন যাতে সহজে পরিবাহিত হতে পারে তারল্যতা বৃদ্ধি করে, যাকে ইংরেজিতে ভিসকসিটি বলে, বাংলায় সান্দ্রতা বলা হয়, সান্দ্রতা কমিয়ে দেয় কে না ফ্লুসপার। ফলস্বরূপ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ক্রায়োলাইট ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ করা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছো এদের কেন যোগ করা হয় তড়িৎ বিশ্লেষ্য অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লুসপারকে। উষ্ণতা কত তড়িৎ বিশ্লেষণের 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তড়িৎদ্বার রূপে কি দেওয়া হয়? ক্যাথোডে থাকে, অর্থাৎ এবার তো ইন্ডাস্ট্রিয়ালি এটা অর্থাৎ শিল্প ক্ষেত্রে তো উৎপাদন হবে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম। বিশাল বড় লোহার ট্যাঙ্ক, সেই লোহার ট্যাঙ্কের ভেতরে গ্যাস কার্বনের আস্তরণ। এই গ্যাস কার্বনের আস্তরণ, গ্যাস কার্বন কিন্তু তড়িৎ পরিবাহী এবং ক্যাথোড রূপে আচরণ করবে। লোহার বড় ট্যাঙ্ক, তার ভেতরে গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া আছে। অ্যানোড রূপে ওই লোহার ট্যাঙ্কের ভেতরে গ্রাফাইটের দণ্ড ছড়ানো থাকে। কিসের দণ্ড না গ্রাফাইট দণ্ড। গ্রাফাইটের দণ্ড ঝোলানো থাকে কার ভেতর না এই যে বড় ট্যাঙ্ক, সেটা কি হিসেবে আচরণ করবে না অ্যানোড রূপে আচরণ করছে গ্রাফাইটের দণ্ড। তড়িৎ বিয়োজন, তড়িৎ বিশ্লেষণ মুখ্যত অ্যালুমিনিয়াম অক্সাইড, ওটারই শুধুমাত্র এখানে তড়িৎ বিয়োজন দেখালে হবে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড তড়িৎ বিয়োজিত হয়ে দুটো অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন এবং O2- তিনটে অ্যানায়ন তৈরি করে।
ক্যাথোডে এই অ্যালুমিনিয়াম গুলো গ্যাস কার্বনের উপর গিয়ে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম রূপে ক্যাথোডে সঞ্চিত হয়, আর O2 মাইনাস এই অ্যানায়ন গুলো অ্যানোডে গ্রাফাইটের কাছে গিয়ে ইলেকট্রন বর্জন করে অক্সিজেন গ্যাস রূপে অ্যানোড থেকে নির্গত হয়। তড়িৎদ্বার বিক্রিয়া কি কি কোথায় কি ঘটছে, ক্যাথোডে কোথায় কি আসে, যেটা বললাম অ্যালুমিনিয়াম আসবে, দুটো অ্যালুমিনিয়ামকে যদি আমরা নিই 3+ কটা ইলেকট্রন নেবে, মোট 6টা ইলেকট্রন নেয় অ্যালুমিনিয়াম নিয়ে, অ্যালুমিনিয়াম টু অ্যালুমিনিয়াম ধাতু রূপে ব্যালেন্স করে দিচ্ছি, ধাতু রূপে ক্যাথোডে সঞ্চিত হবে। অপরদিকে O2 মাইনাস কতগুলো, তিনটে, এও কটা নেবে, 6টা নেবে নয়, ইলেকট্রন ত্যাগ করবে, 6টা ইলেকট্রন ত্যাগ করে ও তিনটে পরমাণু, সেখানে এইরূপ দুটো অক্সিজেন পরমাণু, এখানে তিনটে উৎপন্ন হয়েছে, পাত্রে আমরা অসংখ্য অক্সিজেন পরমাণু পাবো, তার মধ্যে দুটো দুটো, এই বিক্রিয়া থেকে আমরা সমতা বিধানের জন্য তিনটে অক্সিজেন পরমাণু পেয়েছি, কিন্তু যখন যুক্ত হবে পাত্রের ভেতর অ্যানোডে দুটো করে অক্সিজেন পরস্পর সংযুক্ত হয়ে অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। তাহলে আমরা ফলাফল কি পেলাম, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোডে পাবো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু, আর অ্যানোডে পাবো কি, অক্সিজেন গ্যাস। তড়িৎ বিশ্লেষণ রূপে অ্যালুমিনার সঙ্গে কাকে মেশানো হয় না, ক্রায়োলাইট আর ফ্লুসপার। ক্রায়োলাইটের সঙ্গে Na3Al3 আর ফ্লুসপার হচ্ছে ক্যালসিয়াম ফ্লুরাইড। কেন মেশানো হয় সেটারও ব্যাখ্যা করলাম। তাহলে আমরা ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে সম্পন্ন করা হয় সেটা জানলাম। এবার আমরা এগোবো তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় প্রয়োগ। সেটা কোথায় প্রয়োগ হয় না, ধাতু বিশোধনে বা ধাতু পরিশোধন। দ্বিতীয় পয়েন্ট ছিল ধাতু পরিশোধন বা ধাতু বিশোধনও বলা হয়। এটা আবার কি, এই যে আমরা এখনই যেটা আলোচনা করলাম যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়, শিল্পক্ষেত্রে যা আমরা ব্যবহার করি ধাতুগুলো সবই ইন্ডাস্ট্রিয়াল এগুলো তৈরি হয়। এখন ধাতু নিষ্কাশন করার পরে যে ধাতুটা পেলাম তার মধ্যেও কিছু পরিমাণ অশুদ্ধি থেকে যায়, সেই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি হোক বা কার্বন বিজারণ পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতিতে ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করা হয় আকরিক থেকে ধাতু। তো সেই ধাতুর মধ্যে শেষ পর্যন্ত কিছু অশুদ্ধি থেকে গেল, বা 98% 99% ধাতু থাকে, বাদ বাকি 1 বা 2% অশুদ্ধি থেকে যায়। তারাও কোনো না কোনো ওই ধাতুর নিকটবর্তী সক্রিয়তা ধর্মী ধাতুগুলো থেকে যায়, ওদেরকে দূর করা হয় কি করে না, ধাতু বিশোধন পদ্ধতিতে। ধাতু বিশোধন মানে কি, ধাতুর মধ্যে অশুদ্ধিকে অপসারণ করা হবে। আমাদের সিলেবাসে কার আছে না, কপার ধাতু, কপার ধাতুর বিশোধন। তাহলে কপার ধাতুর বিশোধন করব কোথায় না, তড়িৎ বিশ্লেষণ পাত্রে। কাকে নিতে হবে না, কপার ধাতুর তড়িৎ বিশোধন করতে গেলে তড়িৎ বিশ্লেষণ রূপে নেওয়া হয় সামান্য সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, আর তাতে সালফিউরিক অ্যাসিড থাকবে, কপার সালফেটের দ্রবণ নেওয়া হলো। ক্যাথোড রূপে কি হবে না, ক্যাথোডেও কপার থাকবে, ক্যাথোডে থাকবে বিশুদ্ধ কপার পাতলা পাত। অ্যানোডে কি থাকবে এটাই মনে রাখার, অ্যানোডে থাকবে যে ধাতুটাকে আমি অশুদ্ধি আছে, যে ধাতু থেকে আমি অশুদ্ধিকে দূর করতে চাইছি, সেই ধাতুর কপার ধাতুর দণ্ডগুলো সারিবদ্ধভাবে এই পাত্রে অ্যানোড রূপে আচরণ করবে। অশুদ্ধ কপার দণ্ড, অশুদ্ধ কপার দণ্ড থাকবে অ্যানোড রূপে, আর বিশুদ্ধ কপারের পাতলা পাত থাকবে কোথায় না, ক্যাথোড রূপে। তড়িৎ বিয়োজন অবশ্যই কপার সালফেট আয়নিত হয়ে কপার 2+ আর সালফেট 2-। কি ঘটবে তড়িৎ প্রবাহ চালনা করলে
কপার দণ্ড থেকে, অর্থাৎ অশুদ্ধ কপার দণ্ড থেকে কপার দণ্ডে ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে কপার 2+ হিসাবে আসবে এবং এই কপার 2+ আয়নগুলো ক্যাথোডের দিকে ধাবিত হবে, যেখানে কপারের বিশুদ্ধ পাত আছে, পাতলা পাত, সেই কপার 2+ গুলো ক্যাথোডে গিয়ে, ক্যাথোড ধনাত্মক ঋণাত্মক Cu2+ ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু রূপে কপারের পাতলা পাতের উপর ক্রমে ক্রমে জমতে থাকবে। যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে, অধাতব কপার দণ্ড অ্যানোড থেকে কপারগুলো, কেবলমাত্র কপার, ওর সঙ্গে যে অশুদ্ধিগুলো আছে তাদের তুলনামূলকভাবে বিজারিত হওয়ার প্রবণতা কম হয়, তারা বিজারিত জারিত না হয়ে কপার কেবলমাত্র জারিত হবে কপার দণ্ড থেকে এবং ওই কপার 2+ আয়নগুলো ক্যাথোডের দিকে আসবে এবং ধাতু রূপে অধক্ষিপ্ত হবে। অ্যানোডে তাহলে কারা থেকে যাচ্ছে না, যারা ক্যাথোড দিকে গমন করলো না, ফলে অশুদ্ধিগুলো অ্যানোড তড়িৎদ্বারের নিচে সঞ্চিত হবে। যে অশুদ্ধিগুলো ছিল আমার অশুদ্ধ কপার দণ্ডে অ্যানোড রূপে, সেগুলো সঞ্চিত হবে অ্যানোড তড়িৎদ্বারের নিচে। এদেরকে বলা হয় অ্যানোড মাড। কি বলা হয়? অ্যানোড মাড বলে। কপার ধাতুর বিশোধনে অ্যানোডের নিচে যে অশুদ্ধি সঞ্চিত হয়, সেই অশুদ্ধিকে বলে অ্যানোড মাড বলে। তাহলে তড়িৎদ্বার বিক্রিয়া কি ঘটেছে? কপার 2+ ক্যাথোডে এসে দুটো ইলেকট্রন নিয়ে কপার ধাতু, আর অ্যানোডে কপার অর্থাৎ অ্যানোডে যে কপারের অশুদ্ধি দণ্ড ছিল, সেখান থেকে শুধু কপারগুলো দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন রূপে দ্রবণে আসে, দ্রবণ থেকে ক্যাথোডে যায়। তাহলে ফলাফল কি পাচ্ছি আমরা সর্বশেষ? না, পাতলা বিশুদ্ধ কপারের পাত বেশ কিছুক্ষণ পরে সেটা মোটা হয়ে যাবে, অর্থাৎ বিশুদ্ধ কপার দণ্ডে রূপান্তরিত হবে। আর অ্যানোড যেটা অশুদ্ধ কপার নিয়ে তৈরি হয়েছিল, সে আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হতে থাকবে এবং নিচে অ্যানোড মাড জমা হবে। এখন এর সঙ্গে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মনে রাখবে, এই অ্যানোড মাডের ভেতর, অর্থাৎ ওই অশুদ্ধ কপারের সঙ্গে আমরা খনি থেকে পেয়েছিলাম বেশ কিছু মূল্যবান ধাতু থেকে যায়, যা তড়িৎ বিশোধনে এই অ্যানোড মাডে তারা সঞ্চিত হয়ে থেকে যায়। যেমন সোনা, রূপা, প্লাটিনাম, এই তিনটে ধাতুর কোনো না কোনো ধাতু বা সবগুলোই আমরা অ্যানোড মাডে পেতে পারি। কি কি পাই? সিলভার, সোনা আর প্লাটিনাম, এই মূল্যবান ধাতুগুলো অ্যানোড মাডের মধ্যে পাওয়া যায়। তাই কি করা হয়, এই তড়িৎ বিশ্লেষণকালে ইন্ডাস্ট্রিয়ালি তারা সংগ্রহ করার জন্য অ্যানোডের নিচে মসলিন কাপড়ের একটা থলি রাখে, সেই থলিতে অন্যান্য অশুদ্ধিগুলো গলে যায়, কিন্তু এই মুখ্য ধাতুগুলো সঞ্চিত হয়। তাহলে অ্যানোড মাড কি, অ্যানোড মাডে কোন কোন মূল্যবান ধাতু থাকে তা জানলাম, এবং কপার ধাতুর বিশোধন সেটাও জানলাম। এবার সর্বশেষ তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগ, সেই ক্ষেত্রে প্রবেশ করছি এবং আলোচনা করছি। সেটা কি না, তড়িৎ লেপন। যাকে বলে ইলেকট্রোপ্লেটিং, ইংলিশে বলে ইলেকট্রোপ্লেটিং, বাংলায় বলে তড়িৎ লেপন। সেটা কি তাহলে একটু বলি। আমাদের চারিদিকে যে প্রাত্যহিক জীবনে যে জিনিসপত্রগুলো ব্যবহার করি, এই তড়িৎ লেপন পদ্ধতি প্রয়োগ করে বেশ কিছু ধাতব যৌগ কিন্তু আমরা আমাদের বাড়িতে আছে। যেমন চামচ, লোহার চামচ, কিন্তু স্টেনলেস স্টিল মানে তার লোহা আছে, কিন্তু তার উপরে দেখবে প্রলেপ থাকে, নিকেলের প্রলেপ। এই প্রলেপটা কিভাবে দেওয়া হলো? ব্রোঞ্জের একটা গয়না, তাকে সোনাতে প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ বাইরে থেকে দেখতে সেটাকে সোনা মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে ব্রোঞ্জের তৈরি। অর্থাৎ একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ দিয়ে ধাতুটাকে একটা অন্য ভাবে রূপান্তরিত করা হচ্ছে। কোন পদ্ধতি প্রয়োগ করে? না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে।
যাকে কি বলা হবে? তড়িৎ লেপন। তাহলে তড়িৎ লেপনটা কি? না, তুলনামূলকভাবে সক্রিয় ধাতুর উপর, সক্রিয় ধাতু বলতে আয়রন, কপার, সংকর ধাতু অনেক আছে, এই সমস্ত ধাতুগুলোর উপর কি করা হয়? তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ধাতু, সিলভার, সোনা, সোনা, নিকেল, ক্রোমিয়াম, এই সমস্ত ধাতুর প্রলেপ দেওয়া হয়। তাহলে এবং এই প্রলেপ দেওয়ার পদ্ধতি কি বলা হয়? তড়িৎ লেপন। আরেকবার বলছি, অবশ্যই মন দিয়ে শোনো। রাসায়নিকভাবে তুলনামূলকভাবে সক্রিয় ধাতুর উপর যে বিশেষ পদ্ধতিতে তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ধাতু সিলভার, সোনা, নিকেল, ক্রোমিয়াম, প্লাটিনামে প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় তড়িৎ লেপন, এবং যে পদ্ধতি করা হয় তাকে বলে তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ লেপনের মূল কারণটা, কেন আমরা তড়িৎ লেপন করব সেটা মাথায় রাখো। তিনটে পয়েন্ট আছে কেন আমরা তড়িৎ লেপন করব। তড়িৎ লেপনের মুখ্য কারণ হলো তড়িৎ ধনাত্মক ধাতু যারা প্রকৃতির জল বা জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে সহজে বিক্রিয়া করে তাদের ক্ষয় ঘটে। যেমন লোহার ক্ষেত্রে এই জলীয় বাষ্প অক্সিজেন সংস্পর্শে মরিচা পড়ে, তার উপরে যদি কোনো একটা অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয় তা লোহার স্থায়িত্ব বেড়ে যায়। অর্থাৎ পরিবেশ থেকে ধাতুকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন। দ্বিতীয় হচ্ছে ধাতুটির সৌন্দর্যায়ন, অর্থাৎ ধাতুটিকে আরো দেখতে সুন্দর হবে। ওই নিজস্ব ধাতুর যা ঔজ্জ্বল্য আছে, যদি অন্য কোনো ধাতু ওর উপরে প্রলেপ দেওয়া হয় তাহলে ওই ধাতু কি ঘটবে? না, ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে। অর্থাৎ ঔজ্জ্বল্য বৃদ্ধি করা এবং পরিবেশ থেকে রক্ষা করা, মূল এই দুটি কারণেই একটা ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়া হয়, যাকে তড়িৎ লেপন বলে। পদ্ধতিটি কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এই তড়িৎ লেপনে যে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন হয়ে থাকে সেখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এই তড়িৎ বিশ্লেষণ করবো কি করে তড়িৎ লেপনে অবশ্যই মাথায় রাখতে হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে নেওয়া হয় এই তড়িৎ লেপনে? না, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, সেই ধাতুরই জলে দ্রাব্য কোন তড়িৎ বিশ্লেষ্য লবণ। যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, 1 নম্বর পয়েন্ট, তড়িৎ বিশ্লেষ্য কাজে ব্যবহার করা হয়, পরীক্ষায় খুব প্রশ্ন আসে। সেই ধাতুর তুলনামূলকভাবে জলে দ্রাব্য তড়িৎ বিশ্লেষ্য লবণ। ক্যাথোড রূপে কাকে নেওয়া হয় তড়িৎ বিশ্লেষ্য পাত্রে? না, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুকে। অ্যানোড রূপে কাকে নেওয়া হয়? না, যে ধাতুকে প্রলেপ দেওয়া হবে সেই ধাতুকে নেওয়া হয় অ্যানোড তড়িৎদ্বারে, আর যার উপর প্রলেপ দেওয়া হবে তাকে নেওয়া হয় ক্যাথোড তড়িৎদ্বারে। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ তড়িৎ লেপনের ধাতুর নাম বলি, অবশ্যই সেটাকে চার্টে তোমার মনে রাখতে সুবিধা হবে। যেমন আমি একটা কোনো ধাতব বস্তুর উপর সোনার প্রলেপ দেবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় পটাশিয়াম অ্যালুসায়ানাইড। এটা তড়িৎ বিশ্লেষণে হয় যদি সোনার প্রলেপ দেওয়া হয়। সোনার প্রলেপ দিতে গেলে পটাশিয়াম অ্যালুসায়ানাইড ব্যবহার করা হয়। ক্যাথোডে কাকে নেবে? যার উপর প্রলেপ দিচ্ছি। অ্যানোডে সোনার পাত থাকবে। এবার সিলভার বা রূপোর প্রলেপ দেব একটা কোন টিনের উপর বা অ্যালুমিনিয়ামের উপর রূপোর প্রলেপ দিতে চাইছো, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি নেওয়া হবে? না, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। সোনার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম অ্যালুমিনিয়াম সায়ানাইড। সিলভারের প্রলেপ দেব কোন ধাতুর উপর, তাকে কোথায় রাখবো? সেই ধাতুটাকে ক্যাথোডে, আর সিলভার যে পাত তাকে রাখবো অ্যানোডে। নিকেলের প্রলেপ দিতে চাইছো চামচের উপর, লোহার চামচে নিকেলের প্রলেপ, চামচটা কোথায় রাখবে? ক্যাথোডে। নিকেলের দণ্ড কোথায় রাখবে? অ্যানোডে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোথায় রাখবে? নিকেলের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হলো নিকেল সালফেট।
অবশ্যই এগুলো মুখস্থ রাখতেই হবে, নাম হিসেবে মুখস্থ রাখতে হবে, নাম ও সংকেত হিসেবে মুখস্থ অবশ্যই করতে হবে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো। এই ধাতুর তড়িৎ লেখনের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপাতত আমরা তড়িৎ বিশ্লেষণ এই অধ্যায়ে প্রায় সবগুলো পয়েন্ট আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, হাতে নাতে পরীক্ষা করেও দেখিয়েছি। অবশ্যই বইটা ভালো করে পড়বে এবং ভিডিও দেখার পরে তোমরা বইয়ের সঙ্গে যদি মিলিয়ে নাও, এখানে বেশ কিছু নতুন নতুন পয়েন্ট বলা আছে যেটা বইয়ে হয়তো নাও থাকতে পারে, সেগুলো যদি মাথায় রাখো দেখবে এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তার প্রয়োগ তড়িৎ বিশ্লেষণে এই অধ্যায়ের সবগুলো নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে।